ওয়েলকাম বন্ধুরা, ইজি এক্সপ্লেন বাংলার আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে দিন। মুভির শুরুতে আমরা একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পাই যে তার নাতনিকে একটি গল্প শোনাচ্ছে, যেটি তার গ্রামের হরিপুরামের গল্প। সে বলে, অনেকদিন আগে আমাদের হরিপুরাম গ্রামে আকাশ থেকে সোনার মতো একটি পাথর এসে পড়েছিল। ওই পাথরটি জঙ্গলের পর জঙ্গল পুড়িয়ে দেয়। ওই পাথর খুব চকচক করত, যেন সেই পাথরের মধ্যে কোনো অস্বাভাবিক শক্তি আছে। বিভিন্ন জায়গা থেকে বিদ্বানরা আসে এবং বলে এই পাথর দিয়ে সম্পূর্ণ সমাজের ভালো হবে। তখনই হরিপুরমের যিনি রাজা, তিনি কয়েকজন কামারের সাথে মিলে সেই পাথরটিকে একটি মূর্তির আকার দেয়। সেই পাথরের সাথে তারা কিছু মূল্যবান ধাতু মিশিয়ে একটি মূর্তি তৈরি করে, যেন মূর্তি সম্পূর্ণ সমাজের ভারসাম্য বজায় রাখে। তারপর তিনি সেই মূর্তিটাকে হরিপুরম থেকে তিনি তার রাজ্যে নিয়ে যায়। দেখতে দেখতে সম্পূর্ণ রাজ্য ভালো হয়ে ওঠে এবং জনজীবন ভালো হচ্ছিল। রাজার ব্যবসা বাণিজ্য উন্নত হচ্ছিল, কিন্তু সেই পাথরটি আমাদের হরিপুরমের ছিল। কিছু সময় পর সেই রাজ্যের উপর হামলা হয়। ওরা খুব শক্তিশালী জলদস্যু, যারা রাজার সম্পূর্ণ সমুদ্র তট কবজা করে নেয়, আর রাজার শালাকেও তারা বন্দি করে নেয়। ওই জলদস্যুদের জন্য পুরো রাজ্য ভয়ে ছিল। তখন রাজার একজন উপদেষ্টা বলে যে হরিপুরম গ্রামের একজন রক্ষক আছে, যে কালারাপিট্টু নামে যুদ্ধ সম্মানে ভূষিত হয়। সে আর কেউ নয়, তিনি আমাদের গ্রামের পরম পিতা। তারপর আমাদের রক্ষাকর্তা সেই রাজ্যে গিয়ে তাদের সবাইকে মুক্ত করে এবং জলদস্যুদেরও সে হারিয়ে দেয়। সে জলযুদ্ধে খুব মাহির ছিল, তাই সে একাই জলদস্যুদেরকে হারিয়ে দেয়। তারপর রাজা তাকে এবং তার মিত্রকে খাবারের জন্য রাজসভায় আমন্ত্রণ করে আর কিছু চাইতে বলে। সে বলে, আপনি আমাদের রাজা, কিন্তু আমাদের গ্রামের যে অমূল্য জিনিস আপনার কাছে আছে, যেটা শুধু আমাদের গ্রামের, যদি সেটা আপনি আমাকে ফিরিয়ে দেন, তাহলে সেই উপহারকে আমি গ্রহণ করব। এইটুকুই আমার আপনার কাছে অনুরোধ। রাজা তখন ভাবতে থাকে, পুরো রাজ্যকে সেই জলদস্যুরা লুটছিল, তখন সে আমাদেরকে বাঁচালো, কিন্তু সে যেটি চাইলো সেটিও রাজার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু সময় রাজা সেটি ভাবে এবং তাকে সেই মূর্তিটি দিয়ে দেয়। তারপর হরিপুরমের পরম পিতা সেই মূর্তিটিকে নিয়ে আসে এবং সব লোক খুশি হয়ে যায়। তারপর মন্দির তৈরি করে মূর্তিকে সেখানে স্থাপন করা হয়। কিছু সময় সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পরই আমাদের গ্রামে একটি মহামারী দেখা দেয়। অনেক লোক মারা যেতে থাকে, তাই লোক নিজেদের আপনজনকেও দেখার জন্য প্রস্তুত ছিল না। আমাদের পরম পিতার প্রেমিকা, পরম পিতা তাকে খুবই ভালোবাসত, তারও এই মহামারী হয়। সব লোক তাকে বাধা দিচ্ছিল, কিন্তু পরম পিতা তাকে কোলে করে নিয়ে জঙ্গলে চলে যায় এবং বলে, ভগবান এই রোগ দিয়েছে, তিনি এই রোগের নিবারণ করবে। কিছুদিন পর তার প্রেমিকা ঠিক হয়ে যায়, কিন্তু তারপর পরম পিতাকে মহামারীর কবলে পড়তে হয়। লোক বলে যে সে তার প্রেমিকার কাছ থেকে মহামারী নিজের শরীরে নিয়েছে। তারপর গ্রামের লোক বলতে থাকে তার শরীর দিনের পর দিন খারাপ হতে থাকে। তারপর আমরা দেখি যে রাজমহল থেকে একটি খবর তার কাছে আসে। কোনো গুপ্তচর কোনো একটি চিঠি লিখে তার জন্য পাঠিয়েছে। মহামারী তাকে সম্পূর্ণ কাবু করে রেখেছিল। এই চিঠিটি পড়ে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তার চোখ থেকে জল পড়ছিল। তার কিছুদিন পর পরমপিতা তার শরীর ত্যাগ করে। এতে তার প্রেমিকা খুবই দুঃখ পায় এবং সে গ্রাম থেকে চলে যায়। তারপর ছোট মেয়েটি তার দিদাকে জিজ্ঞাসা করে, দিদা, আমি শুনেছিলাম সে প্রেগনেন্ট ছিল। তখন তার দিদা তাকে বকা দেয় এবং বলে, এটা তোমার বয়স নয় এসব কথা শোনার, লোকে তো কত কথা বলবে, কিন্তু আমি এই কথা বিশ্বাস করি না। তারপর মেয়েটি বলে, দিদা, আমাকে মানিয়ামের গল্প শোনাও, যে একটি চোর ছিল। দিদা তাকে বলে, সেই চোরটির নাম রাতে নেওয়া যায় না, সে খুবই কুমঙ্গল ছিল। অন্যদিকে আমাদের দেখায় যে হরিপুরম গ্রামের সব লোক খুবই বিরক্ত ছিল এই মানিয়াম চোরের কারণে। সে গ্রামের ধনী জমিদার এবং প্রতিটি বাড়ি থেকে সোনা চুরি করে। সে অত্যন্ত শক্তিশালী হওয়ায় তাকে কেউ ধরতে পারে না। কোনো লোক একাই তার সাথে মুখোমুখি হতে ভয় পেত, তাই সবাই একজোট বেঁধে ভাবে ওই চোরটিকে ধরে নেবে। তখনই আমরা দেখি মানিয়াম আসে এবং সম্পূর্ণ গ্রামের সামনে জমিদারের সোনার দাঁত এবং গলার মালা চুরি করে নেয়। মানিয়াম হুবাহু ওই গ্রামের পরম পিতার মতো দেখতে ছিল, কিন্তু সে একজন খুবই চালাক চোর। তার পেশা হলো চুরি করা। গ্রামের সব লোক বিরক্ত হয়ে গেছিল। তারপর আমরা দেখি দিদা তার নাতনিকে বলছে, ভালো হয়েছে সে ধরা পড়েছে। তারপর আমরা দেখি কিছু বছর পার হয়ে যায়। তারপর আমাদের দেখায় মানিয়ামের মেয়েকে। তার একজন ছেলে আছে, সে পুরো তার দাদু মানিয়ামের মতো দেখতে। আর এই গল্প শোনা ছোট মেয়েটিও বড় হয়ে গেছে। আর এই দুজনের ভালোবাসা ছোট থেকে শুরু হয়েছিল। মানিয়ামের মেয়েকে সবসময় শুনতে হতো সে একজন চোরের মেয়ে, আর তার ছেলেকেও এই কথা শুনতে হয়। আর লক্ষ্মী একজন বড় ঘরের মেয়ে, সে মানিয়ামের ফ্যামিলিকে ঘৃণা করে, কিন্তু লক্ষ্মী অজয়কে খুব ভালোবাসে। মানিয়াম যখন চোর ছিল তখন লক্ষ্মীর বাবাকে লাঠি দিয়ে খুব জোরে মেরেছিল। তখন থেকেই লক্ষ্মী তার ফ্যামিলিকে সহ্য করতে পারে না।
তাই তার বাবা সবসময় চেষ্টা করে ছেলে ও তার মাকে জেলে দেওয়ার। কিন্তু অজয় খুব সাদামাটা ছেলে ছিল। সে রেডিও শপে কাজ করত। রেডিওর ফ্রিকোয়েন্সি দ্বারা সে তার গার্লফ্রেন্ড লক্ষ্মীর সাথে কথা বলতো। গ্রামের যেই বাড়িতেই চুরি হতো বা কোনো বড় জিনিস খুঁজে পেত না, লোকে অজয়ের ফ্যামিলির উপর সন্দেহ করত। অজয় যখন ছোট ছিল তখন তার দিদা মানে মানিয়ামের স্ত্রী তাকে শিক্ষা দিত কিভাবে চুরি করতে হয়। আর তারও দাদু একজন খুবই চতুর চোর ছিল, সেই সম্পর্কে গল্প শোনাতো। কিন্তু অজয়নের মা চায় না অজয়নের দিদার সঙ্গদোষে তার ছেলে খারাপ হোক। দিদা মারা যাওয়ার কয়েকদিন চলে যায়। অজয় তার দিদাকে খুবই ভালোবাসতো। লক্ষ্মী জেনে বুঝে তার বাড়ির কানেকশন খারাপ করত। ফলে অজয় তার বাড়িতে লাইট ঠিক করার জন্য আসতো। তারা দুজনে এভাবেই চুপি চুপি দেখা করত, কারণ গ্রামে তারা একসাথে বেরোতে পারতো না। কিন্তু লক্ষ্মীর বাবা সবসময় অজয়নকে কথা শোনাতো যে তার ফ্যামিলি হিস্ট্রি কেমন ছিল। সে জেনে বুঝে এসব বারবার খারাপ করে টাকা হাতানোর জন্য। কিন্তু অজয়ন উত্তরে কিছু বলে না, সে সবসময় চুপচাপ থাকে। তারপর আমাদের কিছু সময় পরের ঘটনা দেখানো হয়, যেখানে লক্ষ্মীর বাড়ি থেকে মোটর চুরি হয়ে যায়। তাই পুলিশ অজয়নের বাড়িতে আসে এবং বলে লাস্ট টাইম তুমি তাদের বাড়িতে ইলেকট্রিক ঠিক করেছো, তাই তুমি প্রধান সাসপেক্ট। জোর জবরদস্তি তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তার উপর টর্চার করে। নতুন এসআই তার উপর চিৎকার করে এবং বলে আমি থাকতে তুই চুরি করবি, আর তাকে খুব মারতে থাকে। কিন্তু অজয়নের কালারা পেট্টু দৌড়া পড়ে। সে হাতের দুটো আঙ্গুল এসআই এর পেটে ঢোকায়, যার জন্য এসআই এর পুরো শরীর অবশ হয়ে যায়। এসআই সবকিছু দেখতে পাচ্ছিল, শুনতে পাচ্ছিল, কিন্তু তার শরীরের কোনো অঙ্গ কাজ করছিল না। তারপর আমরা দেখি ওই পুলিশ স্টেশনে আরো অন্য একটি অফিসার আসে। ওখানে থাকা কনস্টেবল এবং পুলিশ বলে যে এর উপরেই পুরো সন্দেহ যাচ্ছে। কিন্তু নতুন অফিসারটি বলে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে বাড়ি থেকে নিয়ে এসে টর্চার করা এটি ভালো ব্যাপার নয়। অজয়কে এটা বলে ছেড়ে দেয় যে যদি তুমি কোনো খারাপ কাজ করো তাহলে সেটি ছেড়ে দাও। তোমার পরিবারের উপরে থাকা কলঙ্ক মুছতে তোমাকেই কোনো ভালো কাজ করতে হবে। নতুন অফিসারটি খুবই ভালো ছিল। তারপর আমরা দেখতে পাই সুরেশ নামের একটি ছেলে আসে। অজয় যখন ছোট ছিল তার সাথেই সে স্কুলে পড়তো। নিজের বাবার সাথে সে ঝগড়া করে মন্দিরে মন্দিরে তীর্থ করতে চলে যায়। এতদিন পরে সে গ্রামে ফিরে এসেছে। সে নিজের বাবাকে একদমই পছন্দ করতো না। ওর বাবাও নিজের ছেলে ও অজয়নকেও একদম পছন্দ করতো না। তারপর আমাদের দেখায় গ্রামে আরো দুজন লোক এসেছে, একজন সুদেব আর তার বন্ধু। এই রাজার ফ্যামিলি মেম্বার মানে রাজার উত্তরাধিকারী। বর্তমানে কোনো রাজা নেই, এরা তার বংশধর। তারা লক্ষ্মীর বাড়িতে এসে থাকে। লক্ষ্মীর বাবা বলে এখন রাজা নেই তাতে কি হয়েছে, তোমার শরীরেও তো রাজার রক্ত বইছে, তুমি আমাদের অতিথি। সুদেব নিজের বন্ধুর সাথে এখানে এসেছিল কালারা পিট্টু যে কম্পিটিশন হয় সেটি ক্যামেরাবন্দি করার জন্য, এবং মহাপূজা যেখানে দিব্য মূর্তিটির পুজো হবে সেটা শুধু বছরে একবারই খোলে। তারপর একদিন অজয়ন যখন লোকের সাথে চুপি চুপি দেখা করতে যায়, সে যখন ফিরছিল সে দেখতে পায় একজন লোক চুরি করছিল, কিন্তু পুরো গ্রামে নাম হয় অজয়ন সেই চুরি করেছে। তারপর আমরা রাতে সুরেশকে দেখি যে দৌড়তে দৌড়তে অজয়নের বাড়িতে আসে এবং বলে তাড়াতাড়ি তুই মন্দিরের কাছে যা, হয়তো সেখানে চুরি হয়েছে। অজয় যখন মন্দিরে আসে সে দেখে উপরের ছাদ খোলা রয়েছে, তার মানে কেউ না কেউ এই মন্দিরের ভেতরে ঢুকেছে। আর 10 দিন পর পূজা, আর মন্দিরের ভেতর থেকে মূর্তি চুরি হয়েছে। তারপর সুরেশ বলে এই কাজটি সুদেব করেছে। ভাই আমি তোর নাম নিয়ে চুরি করতাম, কারণ সন্দেহ তো তোর উপর আগে থেকেই আছে। আমি মন্দিরে মন্দিরে তীর্থ করিনি, চুরি করে জীবনযাপন করেছি। তারপর অজয়ন সুদেবকে এক থাপ্পড় মারে এবং বলে তুই আমার নাম নিয়ে কেন চুরি করেছিস? সুরেশ বলে ভাই তোর ফ্যামিলি তো আগে থেকেই বদনাম। অজয় তখন বলে আমি এই কলঙ্ক মুছতে চাচ্ছি, আর তুই আমার বন্ধু হয়ে আমার নাম বদনাম করছিস। তারপর আমরা সুদেবকে দেখি, সে আসে এবং তাদের দুজনকে বলে আমি জানি মন্দির থেকে মূর্তি চুরি হয়েছে, আর এই মূর্তি অন্য কেউ না, আমি চুরি করেছি। আর তুমি যখন ছাদে উঠেছিলে সেই ভিডিও আমার কাছে আছে, আর গ্রামের লোককে বিশ্বাস করানোর জন্য এই ভিডিওই যথেষ্ট। অজয়ন তাকে বলে তুমি কি চাও? সুদেব বলতে শুরু করে এই মূর্তি আমার পূর্বপুরুষ মানে রাজার। রাজা এরকম 3টি মূর্তি তৈরি করে, যার মধ্যে একটি আসল ছিল আর 2টি নকল। আর তোমাদের গ্রামের পরমপিতা যখন জলদস্যুর কাছ থেকে আমাদের বাঁচিয়েছিল, উনি একটি নকল মূর্তি পরমপিতাকে দিয়েছিল, আর এতদিন থেকে সেই নকল মূর্তিটির পূজা হচ্ছিল। আর আমাদের রাজ্যের রাজ্যভোজ থেকেও আসল মূর্তিটিও চুরি হয়েছিল। ওই চোর আর কেউ নয়, ওই চোর ছিল মানিয়াম তোমার দাদু। তুমি ওনার নাতি, আর তোমাকেই ওই মূর্তি খুঁজে আমাকে দিতে হবে। আমরা সেটিকে লন্ডনে গিয়ে বিক্রি করব। যদি তুমি না দাও তাহলে 10 দিন পর আমি এই ফুটেজ গ্রামের সবাইকে দেখিয়ে দেব, আর তোমার পরিবারকে গ্রাম থেকে বের করে দেবে। চোরের কলঙ্ক পুরোপুরিভাবে তোমার পরিবারের উপর লেগে যাবে। অজয় বলে এই বিষয়ে আমি কিছুই জানি না,
কিন্তু সুদেব তাকে বলে তোমার কাছে মাত্র 10 দিন আছে। অজয়ন বাড়ি গিয়ে বিরক্ত হয়ে যায়। সে তার মাকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু জানো? তোমার বাবা মানিয়াম কি কিছু তোমাকে কখনো এই মূর্তির ব্যাপারে বলেছে, নাকি দিদা কোনো চিহ্ন দিয়েছে? পরের দিন আমরা দেখতে পাই গ্রামের লোকেরা অজয়নের বাড়িতে এসে বলে আমাদের গ্রামের হয়ে যে কালারপিট্টু কম্পিটিশনে অংশ নিত তাকে অন্য গ্রাম কিনে নিয়েছে। এখন আমাদের গ্রামে শুধু তুমি একমাত্র আছো যে আমাদেরকে বাঁচাতে পারো। এটি আমাদের গ্রামের সম্মানের ব্যাপার। অজয়ন রাজি হয়ে যায় একটি শর্তে, যে তার মাকে মন্দিরের ভেতরে ঢুকতে দিতে হবে, কারণ অজয়নের মাকে পূর্ব মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হতো না। পরে আমরা দেখতে পাই অজয়ন কালারাপিট্টু কম্পিটিশনে যুদ্ধ করছে, কিন্তু সুদেব তাকে বারবার মনে করিয়ে দেয় যে তোমার ওপর চোরের কলঙ্ক আসতে চলেছে আর মাত্র 5 দিন পর। গ্রামে এ কথা ফাঁস হয়ে যায় যে লক্ষ্মী আর অজয়ন একে অপরকে ভালোবাসে, তাই গ্রামে বিভিন্ন কথা ছড়াতে থাকে। অজয়নের এটা একদমই ভালো লাগে না, তাই মহাপূজার আগের দিন যে প্রোগ্রাম হয় সেখানে সে মাইকে গিয়ে পুরো গ্রামের সামনে বলে যে সে লক্ষ্মীকে ভালোবাসে আর লক্ষ্মীও তাকে ভালোবাসে। এটা শোনার পর লক্ষ্মীর বাবা খুব রেগে যায় এবং লক্ষ্মীকে বকা দেয় এবং বাইরে পাঠানোরও হুমকি দেয়। তারপর আমাদের পাস্টে দেখানো হয় যে মানিয়াম কেমন ছিল। মানিয়াম একজন চতুর চোর ছিল, আর মানিকম মানিয়ানের স্ত্রী ছিল। মানিকমকে সে খুবই ভালোবাসে। মানিকম যদি মানিয়ামের কাছে কিছু চায়, সে যেভাবেই হোক সেটি তার কাছে নিয়ে আসে। গ্রামের লোক মানিয়ামের জন্য এতই বিরক্ত হয়েছিল যে একদিন দারোগা নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়, কিন্তু মানিয়াম বাড়িতে ছিল না। সেই সময় সেই দারোগাটি মানিকমের ওপর জোর জবরদস্তি করার চেষ্টা করে আর বলে তোর কিছু হলে মানিয়াম অবশ্যই আসবে। তারপর আমরা দেখি ঘরের ভিতর একটি সিক্রেট দরজা ছিল, সেটা দিয়ে মানিয়াম বাইরে আসে এবং দারোগাকে খুব মারতে থাকে। মানিয়াম গ্রামের লোক এবং জমিদারকে বলে যে তোমাদের আমার উপর রাগ আছে, যদি আমার স্ত্রী ও আমার মেয়ের ওপর কোনো আঁচ আসে তাহলে পুরো গ্রামকে আমি ধুলোয় মিশিয়ে দেব। তারপর ওই দিন রাতে মানিকম মানিয়ামকে বলে ওই দারোগা আমার ঠোঁটে কামড় দিয়েছে, এই অপমানের বদলা আমার চাই। মানিয়াম খুব রেগে যায় এবং বলে যে জিনিস তাদের খুব পছন্দের সেটি আমি কেড়ে নেব, মানে ওই দিব্যজ্যোতি, মানে আকাশ থেকে পড়া সেই দৈব পাথরের মূর্তি, যেটি পরমপিতা রাজার কাছ থেকে এনে হরিপুরমে প্রতিষ্ঠিত করেছিল। ওই মূর্তিটি মানিয়াম তার স্ত্রীর জন্য চুরি করবে, গ্রামের লোকেদের থেকে বদলা নেওয়ার জন্য। আর সেই মূর্তিটিকে মানিয়াম চুরি করে নেয় আর একটি কামার বন্ধুকে বলে এই মূর্তিটিকে চকচকে করে দিতে, এই মূর্তিটিকে আমি মানিয়ামকে দিব। সেই কামার বন্ধুটি বলে আকাশ থেকে আসা দিব্য পাথরটিকে গলিয়ে আমার পূর্বপুরুষ মূর্তি তৈরি করে রাজাকে দিয়েছিল। আমি তার বংশধর হয়ে বলতে পারি এই মূর্তি যেটি তুমি চুরি করেছো সেটি ওই পাথরের তৈরি নয়, এটি পিতল দিয়ে তৈরি। আর আমার পূর্বপুরুষ আমাকে বলেছিল দিব্য পাথর দিয়ে তৈরি মূর্তির মতো আরও 2টো মূর্তি তিনি তৈরি করেছিলেন, যেগুলি রাজার কাছেই ছিল। মানিয়াম তখন বলে এখন আমি সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারছি, আসলে আমাদের পরম পিতাকে রাজা ধোঁকা দিয়েছে। পিতলের মূর্তি দিয়ে আসল মূর্তি নিজের রাজ্যেই রেখেছিল, আসল মূর্তি আমি এখন চুরি করব আমার মানিকমের জন্য। তোমাদের নিশ্চয়ই মনে আছে পরম পিতা গুপ্তচরের কাছ থেকে একটি চিঠি পেয়েছিল, সেই চিঠিতে লেখা ছিল আপনার গ্রামে যেই মূর্তিটি আছে সেটি নকল। তারপর আমরা দেখি মানিয়াম ভেবে নেয় যে রাজার রাজ্য থেকে সেই মূর্তিটি চুরি করবে। তারপর রাতের অন্ধকারে সে আর সেই কামারটি রাজার রাজ্যে প্রবেশ করে। তারা একটি ঘরে প্রবেশ করে, সিক্রেট সুড়ঙ্গ দেখতে পায়। সেই সুড়ঙ্গের ভিতরে পদে পদে বিপদ ছিল। মানিকম সেই বিপদকে অতিক্রম করে সেই মূর্তির কাছে পৌঁছয়। মূর্তিটি তুলতেই মানিয়াম দেখতে পায় আশেপাশে যে জল ছিল সেগুলি বাতাসে উঠতে থাকে। সে বুঝতে পারে এই মূর্তিতে নিশ্চয়ই কোনো দিব্য শক্তি রয়েছে। তারপর সে সেটিকে চুরি করে মানিকমের কাছে নিয়ে আসে। মানিকম আসল ও নকল মূর্তি দেখে চিনতেই পারছিল না যে কোনটি আসল আর কোনটি নকল। মানিকম মানিয়ামকে বলে তুমি যাও নকল মূর্তিটিকে মন্দিরে রেখে দিয়ে আসো, আর আসল মূর্তি আমাদের কাছে থাকবে, এটি আমাদের বদলা নেওয়া হবে। মানিয়াম বলে আসলে মূর্তিটিকে আমি এমন জায়গায় লুকুবো যে সেটি কেউ খুঁজে পাবে না। সে যখন নকল মূর্তিটিকে মন্দিরে রাখতে যেতে থাকে তখন মাঝ রাস্তায় সেই দারোগা এবং গ্রামবাসীরা তাকে নেট দিয়ে ঘিরে ফেলে এবং গ্রামবাসীরা তার পিছু করতে করতে একটি ঝর্ণার কাছে পৌঁছে যায়। সেই সময় গ্রামবাসীরা তার উপর পাথর ছুঁড়ছিল, লাঠি ছুঁড়ছিল। তখন তার কাছে সেই নকল মূর্তিটি ছিল। সে সবাইকে বলে এই মূর্তিটি জলে ফেলে দেবে। সব গ্রামবাসী তাকে থামতে বলে। তখন সে দেখে জমিদার তার স্ত্রী ও তার মেয়েকে তার সামনে নিয়ে আসে এবং বলে তাদেরকে শেষ করে দেব। মানিয়াম সেই নকল মূর্তিটিকে সেখানে রেখে ঝর্ণায় ঝাঁপ দেয়। তখন সেই নকল মূর্তিটিকে আবারও মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তখন আমাদেরকে বর্তমানে দেখানো হয় 10 দিন হয়ে গেছে
মন্দিরের দরজা খোলা হয়, সেখানে মূর্তিটি ছিল না। অজয়নও অনেক চেষ্টা করে মূর্তিটিকে খোঁজার, কিন্তু সে সেটিকে খুঁজে পায় না। তার সাথে যা ঘটেছে সেটি বলার জন্য সে লক্ষ্মীর বাড়িতে যায়, কিন্তু লক্ষ্মী বাড়িতে ছিল না। কিন্তু সে যখন লক্ষ্মীর ঘর থেকে বের হতেই ছিল, তখন লক্ষ্মীর বাবা দরজা বন্ধ করে দেয় এবং তাকে ঘরে আটকে দেয় আর বলে, তুই সম্পূর্ণ গ্রামে অ্যানাউন্স করে বলেছিস না আমার মেয়েকে তুই ভালোবাসিস, এখন আমি সকল গ্রামকে বলবো যে মূর্তি চোর আমার বাড়িতে আছে। এ কথা শোনার পর গ্রামবাসীরা দৌড়তে দৌড়তে লক্ষ্মীর বাড়িতে আসে, আর লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে আগে থেকেই বাইরে পাঠিয়ে দিয়েছিল। লক্ষ্মীর কাকা দরজা খোলে, আর অপরদিকে দেখি অজয়ন সেখান থেকে পালিয়ে যায়। গ্রামবাসীরা তার পিছনে পিছনে দৌড়তে থাকে। তারপর আবারও সেই ঝর্ণার কাছে পৌঁছয় যেখানে তার দাদু পৌঁছেছিল। তারপর গ্রামবাসীরা তার উপর পাথর ছুঁড়তে থাকে এবং তাকে আঘাত করতে থাকে। ওর মার সামনেই ওকে সেইভাবে মারছিল যেভাবে অনেকদিন আগে তার বাবাকে গ্রামবাসীরা মারছিল। অজয়নের পা পিছলে যায় এবং সে ঝর্ণায় পড়ে যায়। অজয়ন কিছুটা আহত হয়, কিন্তু সে যখন চোখ খুলে সে তখন দেখতে পায় জলের ভিতর একটি সুড়ঙ্গ রয়েছে, আর তার ভিতরেই সে সেই মূর্তিটিকে খুঁজে পায়। মূর্তি পাওয়ার পর সে যখন আহত অবস্থায় বাইরে আসে, সুদেব তাকে আটকায় এবং বলে, আমি তোমাকে অনেক টাকা দেব, এই মূর্তিটিকে আমাকে দাও। কিন্তু অজয়ন সেটি দিতে অস্বীকার করে। সে সুদেবকে খুব মারে এবং মূর্তিটিকে নিয়ে চলে যায় এবং বলে, এটি আমার নির্দোষের প্রমাণ। পরের দিন যখন সেই পুলিশ অফিসার আসে এবং বলে, তোমরা গ্রামবাসীরা খুব বড় অপরাধ করেছো, তোমরা একজন যুবককে জলে ফেলে মেরে ফেলেছো, এর জন্য তোমাদের সবার জেল হতে পারে। কিন্তু সে তোমাদের উপর কোনো কেস ফাইল করতে চায় না, গ্রামের আমানতও ফিরিয়ে দিতে চায়। অনেকদিন আগে যখন সেই মূর্তিটি চুরি হয় সেটি অজয় খুঁজে বের করে। তারপর আমরা দেখি অজয়নের মা সেই মূর্তিটিকে নিয়ে মন্দিরের ভিতরে আসে এবং ওই মূর্তিটিকে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অজয়ন সেখানে ছিল না, সে তার প্রেমিকা মানে লক্ষ্মীকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এর সাথে মুভির এক্সপ্লেন এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।